বন্ধুরা, আমি অরূপ সাহা অধ্যয়নালয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফিফথ সেমিস্টারের প্রশ্নপত্র নিয়ে এসেছি। ফিফথ সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স অনার্স 2023 সালের প্রশ্নপত্র। দুটো পেপার একসঙ্গে আজকে আলোচনা করব, দেখিয়ে দেবো কী ধরনের প্রশ্ন এসেছে। ডিএসসি B1 এবং ডিএসসি B2 এই দুটো পেপার একত্রেই আজকে আলোচনা করব কী ধরনের প্রশ্ন 2023 এসেছে। তার আগে বলে রাখি, আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হতে পারেন, সেখানে কিন্তু অনেক তথ্য দেওয়া হয়, একবার ভিজিট করতে পারেন, আশা করি উপকারে আসবে। চলো দেখে নেওয়া যাক কী ধরনের প্রশ্ন এসছে। আর অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার করে দিও বন্ধুরা, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ডিএসসি B1 পেপারে প্রথমে আমরা দেখব 15 নম্বরের প্রশ্ন। 15টি প্রশ্ন দেখব, সংক্ষিপ্ত প্রশ্ন। উত্তরগুলো আমি আলোচনা করব, পরে অন্য একটা ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তার আগে আমি বাইরে একটু আওয়াজ আছে, রাস্তার ধারে বাড়ি তো, বাইরে একটু আওয়াজ আছে, তাই একটু বুঝে নেবে। প্রথম যে প্রশ্ন আছে সেটা হচ্ছে, দেখো, একটি বাক্যে, প্রতিটি প্রশ্নে একটি বাক্যে উত্তর লিখতে হবে। ভারতের সাম্প্রতিক বিদেশ নীতির যে কোনো একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। দ্বিতীয় প্রশ্ন আছে, ভারতের বিশ্ব শক্তি হিসাবে প্রতিষ্ঠিত হতে 1974 সাল গুরুত্বপূর্ণ কেন? তাসকেন্দ্র চুক্তির কেন্দ্রীয় বিষয় কী ছিল? 1949 সালের জেনিভা কনভেনশন ভারত কবে অনুমোদন করে? 1972 সালের 29 মার্চ স্বাক্ষরিত ভারত বাংলাদেশ মৈত্রী ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরকারী কারা ছিলেন? ভারত ও নেপাল সীমানা সুরক্ষার যে কোনো একটি যৌথ উদ্যোগ উল্লেখ করো। BIMS STEC কবে প্রতিষ্ঠিত হয়? 2014 সালে ভারত ও গণপ্রজাতন্ত্রী চীনের স্বাক্ষরিত 16টি চুক্তির স্বাক্ষরকারী 2 রাষ্ট্রপ্রধানের নাম লেখো। ভারত কোন প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ছিটমহল হস্তান্তর করে? ভুটানের উন্নয়নে ভারতের একটি সাম্প্রতিক অবদানের উদাহরণ দাও। সাপটা কি? ভারতের কোন প্রধানমন্ত্রী প্রথম ইসরায়েলে রাষ্ট্রীয় সফর করেন? নিরবচ্ছিন্ন উন্নয়ন বলতে কী বোঝো? G20 2023 এর নয়াদিল্লির শীর্ষ সম্মেলনের নীতিবাক্য কী ছিল? UN ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স COP28 2023 কোথায় অনুষ্ঠিত হয়? এবারে আমরা প্রশ্ন দেখব 10 নম্বরের প্রশ্ন আর 15 নম্বরের প্রশ্ন দেবো। প্রত্যেকটি মডিউল থেকে আসছে, দুটো মডিউলে 10 নম্বর প্রশ্ন দুটো এসছে। দেখো, এখানে 100 শব্দের মধ্যে লিখতে হবে। প্রথম মডিউলে 10 নম্বর প্রশ্ন, দুটো প্রশ্ন এসেছে, এখানে একটি করতে হচ্ছে, যে কোনো একটি। সাম্প্রতিক আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষিতে ভারতের বিদেশ নীতিতে ভারত সোভিয়েত রাশিয়া শান্তি মৈত্রী ও সহযোগিতা চুক্তি 1971 এর গুরুত্ব নির্দেশ করো। দ্বিতীয় যে প্রশ্নটি এসছে, পশ্চিম এশিয়া সম্পর্কিত ভারতের সাম্প্রতিক বিদেশ নীতির মূল বিষয়গুলি বর্ণনা করো। এই দুটোর মধ্যে একটা কিন্তু লিখতে হয়েছে, তোমাদের ভালো করে এগুলো দেখো, এর থেকেই কিন্তু তোমরা সাজেস্টিভ তৈরি করে নিতে পারবে। তারপরে দেখো 15 নম্বর প্রশ্ন 500 শব্দের মধ্যে লিখতে হবে। তোমরা যারা পরীক্ষা দিয়ে আসো তোমরা জানো কী ধরনের প্রশ্ন কত মান। বিদেশ নীতিতে উত্তর উপনিবেশীয় রাষ্ট্র থেকে বিশ্ব শক্তি হিসাবে প্রতিষ্ঠায় ভারতের আকাঙ্ক্ষা কিভাবে বিবর্তিত হয়েছে তা বিশ্লেষণ করো। আর তার পরবর্তী প্রশ্ন আছে, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের বর্তমান গতি প্রকৃতি ও গুরুত্ব বিশ্লেষণ করো। মডিউল টু থেকে যে প্রশ্নটা এসছে সে দেখো, সেই 10 নম্বরের প্রশ্ন আর 15 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন দুটো এসছে। একটা হচ্ছে, দক্ষিণ এশিয়াতে নিজের প্রভাব রাখবার জন্য ভারত যে উদ্যোগ নিয়েছিল তার 5টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ উল্লেখ করো। দ্বিতীয় প্রশ্ন এসছে, শ্রীলঙ্কার সাম্প্রতিক আর্থসামাজিক সংকটের পরিপ্রেক্ষিতে ওই দেশের ক্ষেত্রে ভারতের বিদেশ নীতির বিভিন্ন উন্নয়নমুখী কৌশলগুলি আলোচনা করো। 5 নম্বরের যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে মডিউল 2 এর 500 শব্দের মধ্যে লিখতে হচ্ছে, যে কোনো একটি। 15 নম্বর প্রশ্ন, দক্ষিণ এশিয়াতে চীনের ক্রমবর্ধমান প্রভাব বৃদ্ধির সম্ভাবনায় পটভূমিতে বাংলাদেশ, ভুটান ও নেপালের উন্নয়নে ভারতের বিদেশ নীতির প্রয়াসগুলি আলোচনা করো। পরিবেশ সংরক্ষণ প্রশ্নে ভারতের নীতি ও কর্মসূচি আলোচনা করো। এই ছিল টোটাল 65 নম্বরের প্রশ্ন। এটি হচ্ছে ডিএসসি পেপার, ডিএসসি
B1 পেপার। এবার আমরা B2 দেখব। তার আগে ইংলিশ ভার্সানটা আমরা দেখে নেব। যাদের ইংলিশ ভার্সান প্রয়োজন আছে তারা কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি অন করে রাখো, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবে। এবার আমরা দেখব যে ডিএসসি B2 পেপারটা। এবারে দেখো ডিএসসি B2 পেপারটা, অর্থাৎ যেটা রয়েছে ডেভেলপমেন্ট প্রসেস অ্যান্ড সোশ্যাল মুভমেন্ট ইন কন্টেম্পোরারি ইন্ডিয়া। 65 নম্বর প্রশ্ন ডিএসসি B2। এখানে ভালো করে তোমরা দেখতেই পাচ্ছ ডিএসসি B2 পেপার, কিন্তু এটা এখানে 5th সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স ডিএসসি B2 দুটো একসঙ্গে আছে, তাই আমি দুটো একসঙ্গে দেখিয়ে দিচ্ছি। প্রথমে যে 15টি প্রশ্ন আছে সেই প্রশ্ন থেকে কী ধরনের প্রশ্ন এসছে দেখে নাও। প্রথমে এসছে ভারতের অর্থনীতির 3টি মূল ক্ষেত্রের নাম কি? আমদানি পরিবর্তিত শিল্পায়ন বলতে কি বোঝায়? ভারতের একটি মহারত্ন প্রতিষ্ঠানের নাম বলো। ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার 2টি প্রধান উদ্দেশ্য উল্লেখ করো। ভারতের প্রথম শিল্পনীতি কোন সালে গৃহীত হয়েছিল? সবুজ বিপ্লবের মূল উদ্দেশ্য কী ছিল? ভারতের ভূমি সংক্রান্ত প্রবর্তনের প্রধান উদ্দেশ্য কী ছিল? ভারতের একটি শ্রমিক সংগঠনের উদাহরণ দাও। একবিংশ শতাব্দীতে ভারতে নারী আন্দোলনের 2টি দাবির উদাহরণ দাও। ভারতে কত সালে জমিদারি বিলুপ্তি আইন পাশ করা হয়েছিল? ভারতের কোন রাজ্যে মুন্ডা বিদ্রোহ হয়েছিল? হিন্দু রেট অফ গ্রোথ বলতে কী বোঝো? সামাজিক আন্দোলনের আপেক্ষিক বঞ্চনা তত্ত্বের প্রবক্তাকে? ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের 2টি মূল উদ্দেশ্য উল্লেখ করো। এবং লাস্ট প্রশ্ন ছিল 15 নম্বর প্রশ্ন, অর্থনৈতিক উদারীকরণের নীতি ঘোষণার সময়ে ভারতের অর্থমন্ত্রী কে ছিলেন? এরপরই 15টি প্রশ্ন হয়ে গেল। এবার মডিউল 1-এর প্রশ্ন দেখব। মডিউল 1-এর প্রশ্ন প্রথমে আমরা দেখব 10 নম্বরের দুটো যে প্রশ্ন, তার একটা তোমাদের করতে হচ্ছে। সেই দুটো প্রশ্নের কী কী ধরনের প্রশ্ন 2023-এ পরীক্ষা পড়ে গেছে তোমরা দেখে নাও। ভারতবর্ষে আর্থিক উদারীকরণের মূল প্রভাবগুলি সংক্ষেপে বর্ণনা করো। 90-এর দশক পরবর্তী পর্বে ভারতের কৃষকদের উপর কৃষি সংকটের প্রভাব সংক্ষেপে বর্ণনা করো। এবারে আমরা দেখব 3-এর দাগে 15 নম্বরে যে প্রশ্ন দুটো এসছে। 15 নম্বর প্রশ্ন কী কী এসছে? নেহেরুর সমাজতন্ত্রের ধারণা কীভাবে ভারতের উন্নয়ন পরিকল্পনাকে প্রভাবিত করেছিল তা ব্যাখ্যা করো। ভারতে সবুজ বিপ্লব কর্মসূচি গ্রহণের যৌক্তিকতা বিশ্লেষণ করো। এর দ্বারা কি একটি ধনী কৃষক শ্রেণীর জন্ম হয়েছিল? তোমার মতামত দাও। এবার আমরা মডিউল 2-তে চলে যাব। মডিউল 2-তে যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো দেখে নেওয়া যায়। মডিউল 2-তে দুটো প্রশ্ন, 4 দাগে প্রথম 10 নম্বর প্রশ্ন, যেটা 100 শব্দের মধ্যে লিখতে হচ্ছে। প্রথম ক দাগের প্রশ্ন এসছে ভারতীয় রাজনীতিতে সংগঠিত শ্রম এর প্রাসঙ্গিকতা সংক্ষেপে বর্ণনা করো। আর 2 নম্বর এসছে ভারতে পরিবেশ আন্দোলনের ধারাগুলি পর্যালোচনা করো। 5 দাগের প্রশ্ন দুটো যেটা আছে সেটা হচ্ছে 15 নম্বর প্রশ্ন, বর্তমান ভারতবর্ষে সামাজিক আন্দোলনে গান্ধীবাদী পন্থা ব্যাখ্যা করো। আর খ দাগের প্রশ্ন আছে ভারতবর্ষে নাগরিক অধিকার আন্দোলনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। সাম্প্রতিক কালে এই আন্দোলনের ধারার কি কোনো পরিবর্তন এসেছে? তোমার মতামত দাও। এবারে আমরা ইংলিশ ভার্সানটা দেখে নেবো। যাদের ইংলিশ ভার্সানের প্রয়োজন আছে তারা কিন্তু দেখে নাও, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এবং অবশ্যই তোমরা লাইক দিও ভিডিওটি। যারা শেষ পর্যন্ত দেখছো তারা কিন্তু লাইক শেয়ার করো, এবং অবশ্যই যারা চ্যানেল নতুন আছো তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমরা কিন্তু পেয়ে যাবে। অনেক উপকার আসবে, বিভিন্ন ধরনের তথ্য দেওয়া হচ্ছে। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন তথ্য দেওয়া হয়, বিভিন্ন বইয়ের PDF আকারে তুলে দেওয়া হয়। সঙ্গে থাকো, আশা করি তোমাদের এগুলো উপকার আসবে। সাজেস্টিভ আমি দিয়ে দেবো, সঙ্গে থাকো প্রত্যেকে।